স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। সার্বিক মূল্যস্ফীতি কমলেও বাড়ছে খাদ্য মূল্যস্ফীতি। হরতালের কারণে পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় খাদ্যের মূল্যস্ফীতি বাড়ছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। আর রাজনীতিতে সমঝোতা না এলে টানা হরতালের সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আজ আমাদের আলোচনার বিষয় সার্বিক মূল্যস্ফীতি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিন একটি প্রতিবেদন। মৌসুম শুরু হয়েছে শাকসবজির, তবে বাজারে তার প্রভাব নেই। টানা হরতালে পচনশীল এসব পণ্য দেশের বিভিন্ন স্থান থেকে সময়মতো না আসাতে দাম বাড়ছে ঢাকার বাজারে। বেশি দামে তা কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। স্বল্প আয়ের লোক যারা আমরা চাকরিজীবী, এদের জন্য তো মাপা পয়সা, ওই হিসাবে আমাদের জন্য একটু কষ্টকর। সরবরাহ অনেক কম, মানে হরতালের কারণে ট্রান্সপোর্ট তো ঠিকমতো আসতে পারে না, এই জন্য দামটা বাড়ছে। গেল এক মাসে শাকসবজি ছাড়াও চাল ডাল সহ অন্যান্য পণ্যের দাম বাড়ায় বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে অক্টোবরে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 8.38%। আমাদের মার্কেট প্যাটার্নের উপরে, অ্যাভেইলেবিলিটির উপরে এবং আমাদের হরতাল ইত্যাদি কারণে, যেমন কালকের সাপ্লাই এই পরিমাণ ছিল, এই মাসের সাপ্লাই এতটা হ্রাস পেয়েছে। তবে কমেছে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি, আর এই কারণে সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধির হারও কমেছে। সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল 7.13%। অক্টোবরে যা কমে হয়েছে 7.03%। অর্থনীতিবিদরা বলছেন খাদ্য খাতে মূল্যস্ফীতি বাড়ার এই হার বজায় থাকলে এর সুযোগ নিতে পারেন অসাধু ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের একটা সাধারণ টেন্ডেন্সি হচ্ছে এই ধরনের অস্থিরতাকে তারা পুঁজি করার চেষ্টা করেন, এই জন্য যে এই সময় কিন্তু অনেক সময় ক্রেতারা ভয়ে বের হন না। আবার অনেক সময় একটা টেন্ডেন্সি থাকে যে 3 দিনের হরতাল, আমি আগে থেকেই অনেক কিছু কিনে রাখি যতটা সম্ভব। তাই হরতালের মধ্যেও বাজার তদারকিতে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও কিন্তু খাদ্যপণ্যের যে মূল্যস্ফীতি সেটা বেড়েছে, এবং বলা হচ্ছে মূল কারণ যে হরতালের কারণে পরিবহনে বাধাগ্রস্ত হওয়ার কারণে। আপনার কি মনে হয় এটার সাথে পরিবহন একটা বড় খাত, কিন্তু হরতালের কারণে কি এটার ইম্প্যাক্ট আর বেশি পড়ছে কিনা? খাদ্য মূল্যস্ফীতি সেটা হচ্ছে যে সেটা আমাদের সাধারণ মানুষকে সবচেয়ে বেশি এফেক্ট করে, কারণ সাধারণ মানুষ তাদের যে টাকা পয়সার যে খরচের খাতগুলো, তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে খাদ্যদ্রব্য। এবং যখন খাদ্যদ্রব্যের যে মূল্যস্ফীতিটা, সেটা সাধারণ জ্ঞানে হচ্ছে যে চাহিদা এবং যোগানের সাথে সম্পৃক্ত। আমার যতটুকু চাহিদা আছে ততটুকু যদি বাজারে না থাকে, তখন জিনিসের দাম বাড়তে থাকে। তো হরতালে যেটা হচ্ছে যে স্বাভাবিক যে পণ্য পরিবহনের যে গতিটা, সেটা বাধাগ্রস্ত হয়। পরিবহনগুলো বিশেষ করে শহরাঞ্চলে, আমি শুধু ঢাকা বলবো না, বড় বড় সিটিগুলো বলবো, সেখানে কিন্তু গ্রাম থেকে খাদ্যগুলো আসছে, বিশেষ করে শাক সবজি এই ধরনের পচনশীল যেসব পণ্য, সেই সব পণ্যগুলো যখন বাজারে যথাসময়ে পৌঁছতে না পারছে, ফলে বাজারে সেই জিনিসের সাপ্লাই কমে যাচ্ছে, যোগান কমে যাচ্ছে, এবং এটা অবভিয়াসলি লোকজনের যে চাহিদা, সেই চাহিদাকে মিট করতে পারছে না এবং জিনিসের দাম বাড়ছে। এবং এই সময়ে যে খাদ্য মূল্যস্ফীতি হওয়ার একটা বড় কারণ কিন্তু হচ্ছে যে এই পরিবহন ব্যবস্থার যে একটা বিঘ্নিত হওয়া হরতালের কারণে। সেটা কারণ আমরা জানি যে শীতের এই সময় কিন্তু আপনি শাক সবজি এসবের দাম সবসময় কমে এসেছে, ড্রাস্টিক্যালি ফল করে এই সময়, কিন্তু আমরা কিন্তু সেটা এখনো পর্যন্ত দেখছি না। এবং সেটার সাথে সাথে শুধু পচনশীল দ্রব্য নয়, খাদ্য সামগ্রী অন্য যেগুলো গ্রামাঞ্চল থেকে শহরে আসে, সেগুলোও কিন্তু যথাযথভাবে আসতে পারছে না। এবং পরিবহন মালিকরা যেহেতু তারা স্বাভাবিক প্রতিদিনের যে যাতায়াত সেটা করতে পারছেন না, তারা কি করেন এই সময়টাতে, অল্প যে সময়টাতে তারা চালাতে পারেন যানবাহনগুলো, অর্থাৎ ট্রাক বা যেগুলো দিয়ে মাল পরিবহন করা হয়, ওই সময়ের জন্য তারা কিন্তু বাড়তি চার্জ করেন। তাছাড়া যদি তাকে রিস্ক নিয়ে, হরতালের সময় আমরা জানি যে এটা হরতাল মানেই আসলে পিকেটিং হবে, মারামারি হবে, জ্বালাও পোড়াও হবে, তো তখন তারা যে রিস্ক নিয়ে বের হন, তাতে কিন্তু যারা এই পরিবহন সুবিধা দিয়ে থাকেন, তারা কিন্তু বাড়তি চার্জ করেন। তো সব মিলিয়ে হয় কি যে এই পচনশীল দ্রব্য সামগ্রী শুধু না, খাদ্য সামগ্রীর উপর একটা চাপ বাড়ে এবং তার দাম বেড়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। আমি অক্টোবর মাসে বলা হচ্ছে যে সার্বিক যেটা মূল্যস্ফীতি সেটা 7.03% এসেছে। এতে কি আপনার মনে হয় যে আমাদের অর্থনীতি বা আমরা যে মূল্যস্ফীতিকে বিবেচনা নিয়ে আসি সঠিক পথে রয়েছে? বিষয়টা কি, আমরা অনেক সময় মনে করি কি মূল্যস্ফীতি মানেই খারাপ জিনিস, সেটা কিন্তু নয়। আমরা থিওরিতে যদি দেখি তাহলে বলবো যে তত্ত্বগতভাবে কিন্তু একটা যখন অর্থনীতি গ্রো করছে, সেখানে আমরা নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ
সৃষ্টি করছি, Right. আনএমপ্লয়মেন্ট আমরা কমাচ্ছি, বেকারত্ব কমাচ্ছি, সেরকম একটা গ্রোয়িং অর্থনীতি অর্থাৎ একটা প্রবৃদ্ধি যে অর্থনীতিতে হচ্ছে সেখানে কিন্তু মূল্যস্ফীতি হওয়াটাই স্বাভাবিক। এবং তাত্ত্বিকভাবে কোনো মূল্যস্ফীতি হবে না, প্রবৃদ্ধি হবে, এইটা তাত্ত্বিকভাবে যদি আপনি মেনটেন করতেও পারেন কোনোভাবে থিওরিতে মিলিয়ে, বাস্তবে সেটা সম্ভব নয়। বিষয়টা হচ্ছে মূল্যস্ফীতিটা খুব দ্রুত ওঠানামা করে কিনা এবং এটা বিয়ন্ড একটা লেভেলের উপরে সেটা বাড়ে কিনা। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এবছরের বাজেটে আমরা একটা টার্গেট সেট করা হয়েছে যে 7% মূল্যস্ফীতি, যেটা আমাদের মতো একটা গ্রোয়িং অর্থনীতিতে এইটা আমি খুব অস্বাভাবিক মনে করি না। এটা মেনটেন করতে পারলে আমি মনে করি যে অর্থনীতি একটা ভালো অবস্থাতে থাকবে। সমস্যাটা হয়ে যায় যে সেই 7% থেকে হঠাৎ করে যদি আমরা 12-13%-এ চলে যাই, অথবা আমাদের যে মূল্যস্ফীতিটার সাথে সাথে বিশেষ করে নিম্ন আয়ের লোক যারা, তারা যদি হঠাৎ করে একটা জিনিসের বেশি দাম বেড়ে যায়, একটা পেঁয়াজের দাম বেড়ে গেল, কি সবজির দাম বেড়ে গেল, দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় জিনিসগুলো, তখন ওই সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার সিস্টেম আমাদের নাই। অর্থাৎ আমাদের দেশে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট বা বেকারদের জন্য বেনিফিট নাই। আমাদের দেশে কিন্তু আপনার রেশনিং এর সেই ধরনের সুযোগ সুবিধা নাই। সীমিত মাত্রায় হয়তো কোনো অর্গানাইজেশন করলে করতেও পারে। সরকার বিভিন্ন সময় স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রির একটা চেষ্টা করেন, কিন্তু সেটা কিন্তু খুব অল্প পরিসর, সেটার পরিসরটা কিন্তু খুব ব্যাপক নয়। ফলে যেটা হয়, মূল্যস্ফীতিকে আমরা নিয়ে ঘাবড়ে যাই এই জন্য যে আমাদের দেশে যেহেতু প্রচুর দরিদ্র জনগোষ্ঠী, সেই দরিদ্র জনগোষ্ঠীকে তাৎক্ষণিক কোনো একটা রেমিডি দেওয়ার যেটা, সেই সুবিধাটা না থাকায় মূল্যস্ফীতি নিয়ে আমরা চিন্তিত। আদারওয়াইজ আমি মনে করি আমরা যে অর্থনীতিতে যে প্রবৃদ্ধি চাই, আমরা মধ্য আয়ের দেশে চলে যেতে চাই, সেক্ষেত্রে এই মূল্যস্ফীতি 7% কি 6-7% বা তার চেয়ে সামান্য বেশি, এটা খুব একটা চিন্তার কারণ না। এই প্রেক্ষিতে আমাদের দেশে সোশ্যাল সেফটি নেটের আওতায় আমাদের দেশের দরিদ্র জনগণের জন্য কিছু গভর্নমেন্টের প্রোগ্রাম রয়েছে। যেমন আমরা বলি যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এই জাতীয় সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম কি এই ইনফ্লেশনের যদি আমরা 7% করে আমরা ধরে নেই যে মডারেট, তা এখান থেকে তারা আসলে কিছুটা তাদের জন্য কোনো কুশন দিতে পারে কিনা এখান থেকে? সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের একে তো এই নিয়ে অনেক রকম, এটার যে সুশাসন, এটার বিতরণ, এটা কাকে দেয়া হচ্ছে, যারা প্রাপ্য তারা পাচ্ছেন নাকি যারা প্রাপ্য নন তারা পাচ্ছেন, যারা প্রাপ্য তারা এনাফ পাচ্ছেন কিনা, এগুলো নিয়ে নানান প্রশ্ন আছে, সেই আলোচনায় যাব না। বিষয়টা হচ্ছে যে এগুলা দিয়ে কিন্তু আসলে আমার যে তাৎক্ষণিক ইনফ্লেশন হচ্ছে নামছে সেটাকে কুশন দেওয়ার খুব একটা উপায় নেই। এটা যেটা করা হয় সেটা হচ্ছে যে অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয় কোনো কোনো কর্মসূচিতে, কোনো কর্মসূচিতে প্রতি মাসে তাকে একটা খুবই সীমিত মাত্রার ভাতা দেয়া হয়, যেটা দিয়ে তার চরম দারিদ্র অবস্থায় যাতে সে না পড়ে যায় সেটার একটা চেষ্টা থাকে। কাজেই তাৎক্ষণিক কোনো একটা মূল্যস্ফীতি হলে এটা দিয়ে কিন্তু সেটা রেমেডি নাই। যেটা হয় যে সরকার যেমন লিন সিজন, যেটা অর্থাৎ যেই সময়ে মানুষের কাজ থাকে না, জমি জমায় কৃষিকাজের থাকে না, সেই সময় কিন্তু সরকার একটা 100 দিনের কর্মসূচি, তাতে নানান রকম উন্নয়নমূলক কাজে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয় যাতে সে কিছু ইনকাম করে বেঁচে থাকতে পারে। সেই সোশ্যাল সেফটি নেটটা কিন্তু তাৎক্ষণিক যে একটা দাম বেড়ে যাবে সেটাকে রেমেডি দেওয়ার কিন্তু এখানে উপায় নেই। সেটা রেমেডি দিতে হলে আপনাকে অবশ্যই স্বল্প মূল্যে জিনিসের সরবরাহ দিতে হবে, অর্থাৎ রেশনিং, অথবা স্বল্প দামে যাতে কিনতে পারে তাৎক্ষণিক সেই সুবিধাটা আপনাকে দিতে হবে। আর একটা কথা বলা হয়ে থাকে যে সোশ্যাল সেফটি নেটের যেসব কার্যক্রম চলছে সে সবই মূলত গ্রাম ভিত্তিক। তো আরবান যে পপুলেশন এবং এখানে যে দরিদ্র জনগোষ্ঠী, তাদের জন্য এই সুবিধাটা আসলে কার্যকর হয় না। সেক্ষেত্রে কি মনে হয় যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যেটা কাজ আছে সেটা কি আমরা শহর অঞ্চলে কিছু বাড়ানো উচিত কিনা, যাতে তারা ইনফ্লেশনের এই চাপ সহ্য করতে পারে? যেহেতু আমি বললাম যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের একটা বড় লক্ষ্য থাকে কর্মসংস্থানের সুযোগ তৈরি, তো মনে করা হয় যে শহরাঞ্চলে ফর্মাল সেক্টরে না হলেও অনানুষ্ঠানিক খাত, যেটা ইনফর্মাল খাতে প্রচুর কর্মসংস্থান থাকে, সেটার কারণেই কিন্তু গ্রামের মানুষ শহরে চলে আসে। এটাই বাস্তবতা এবং এটাই ধরে নেওয়া হয়। সেই জন্য শহরাঞ্চলে ঠিক কর্মসংস্থান সুযোগের আসলে প্রোগ্রাম হওয়া উচিত বলে আমি মনে করি না, কারণ এটা শহরের উপর চাপ বাড়িয়ে অন্য ধরনের সমস্যা সৃষ্টি করবে। যদি মূল্যস্ফীতির কুফল বা কুপ্রভাব থেকে আপনি মানুষকে মুক্ত রাখতে চান, তাহলে স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য বিক্রির ব্যবস্থা করতে হবে। সেটা কিন্তু ঠিক সোশ্যাল সেফটি নেটের আপনি বলতে পারেন, কিন্তু সোশ্যাল সেফটি নেট বলতে মানে পার্সে আমরা যে কনসেপ্ট বুঝি সেটা নয়। এটা আপনাকে দিতে হবে যে এটা ঠিক দরিদ্র, মানে আপনি তো বলে দিতে পারেন না যে ওই দোকানে যে যদি আমিও দাঁড়াই আমার কাছেও কিন্তু বিক্রি করতে হবে। কাজে আপনাকে ব্যবস্থা রাখতে হবে যে স্বল্প মূল্যে দ্রব্য বিক্রির ব্যবস্থা, অথবা রেশন কারা পাবে সেই ধরনের রেশনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেটা
সরাসরি কাজ না, আপনি কিন্তু কাজ দিচ্ছেন না, আপনি খাবার দিচ্ছেন অথবা চাল দিচ্ছেন অথবা সেটা কেনার জন্য একটা ছোট্ট ভাতা দিচ্ছেন। আপনি সে ধরনের একটা ব্যবস্থা শহরাঞ্চলের দরিদ্রকে কেন্দ্র করেও করা যেতে পারে। ধন্যবাদ ডক্টর আহমেদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মৎস্যে। আজ আমরা কথা বলছি দেশের সার্বিক মূল্যস্ফীতি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, হরতালের বিষয়ে কথা বলছিলাম। এই বিষয়ে আমি আপনাকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা বলছি যে হরতালের কারণে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি একটা বড় ধরনের নেতিবাচক পড়ছে, কিন্তু শুধু কি খাদ্যে, ওভারঅল যে আমাদের ইনফ্লেশনের কথা বলছি, সেখানেও কি হরতাল, এই সংঘাত এর একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব আছে কিনা? না, সেটা ডেফিনেটলি পড়বে। এই মুহূর্তে হয়তো যেটা আমরা দেখলাম শুরুর প্রতিবেদনে, যে সার্বিক মূল্যস্ফীতি গত মাসের চেয়েও কমেছে, বা মোটামুটি আমাদের যে এই বছরের বাজেটের টার্গেট 7%, তার আশেপাশে আছে, বা বলা যায় 7%ই আছে। খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে কারণ তাৎক্ষণিকভাবে কিন্তু হরতালের প্রভাবটা প্রথমে খাদ্য মূল্যস্ফীতিতে পড়ছে, এবং এটা যদি কন্টিনিউ করে, এটা যদি সামনের মাসগুলোতে এভাবেই কন্টিনিউ করে, তাহলে অবভিয়াসলি ওভারঅল মূল্যস্ফীতিতে এটা প্রভাব পড়বে। আরেকটি বিষয় হচ্ছে, খাদ্য মূল্যস্ফীতিতে হয় কি, খাদ্যটা যেহেতু পচনশীল, তার সাথে সাথে মানুষের, এটাকে আমরা বলি ইনফ্লেশনারি এক্সপেকটেশন, মানুষ ধরেই নেয় যে হরতাল হলে জিনিসের দাম বাড়বে। আপনি দেখেন 3 দিনের হরতাল শুনলে আমাদের ঘরে ঘরে শুনি যে 3 দিন হরতাল থাকবে, জিনিসপত্র কিনে রাখো, জিনিস কিন্তু দাম বাড়বে। তরকারিওয়ালা বলে, আপা আজকে এত টাকায় নেন, 2 দিন পরে কিন্তু আরো বেশি দামে কিনতে হবে, পাবেন না। এই ধরনের ইনফরমেশনগুলো আমাদেরকে এক ধরনের ইনফ্লেশনারি এক্সপেকটেশন ক্রিয়েট করে, মানুষের মধ্যে আশঙ্কা ক্রিয়েট করে যে মূল্যস্ফীতি হবে। তখন যতখানি না নরমালি হরতালের কারণে বাড়ার কথা ছিল, আরো বেশি বাড়িয়ে দেন, কারণ এখানে ব্যবসায়ীদের একটা কারসাজি আছে, তারাও একটা আর্টিফিশিয়াল স্ক্যারসিটি তৈরি করেন, যে যতখানি না ভয়াবহ অবস্থা যে না জিনিস নাই, দাম বেশি, অনেক দাম দিতে হবে, এবং সেটা পাইকারি বাজার থেকে খুচরা বাজার পর্যন্ত গড়ায়। সব মিলিয়ে ইনফ্লেশনটা অনেক বেশি হয়, এবং খাদ্যের ইনফ্লেশনটা আলটিমেটলি যে ওভারঅল ইনফ্লেশনে যোগ দেয়। আরো যেটা হচ্ছে, আপনি প্রশ্ন করলেন যে অর্থনীতিকে এটা সার্বিকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা। আপনি যদি 2-3 বছর আগের কথা খেয়াল করেন, যে আমাদের একটা সময় 2009-এর দিকে মূল্যস্ফীতি অনেক বেশি হয়ে গিয়েছিল, খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি ছিল, এবং সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে সেটা আলোচিত হয়েছে ব্যাপকভাবে। সরকারের সফলতা ব্যর্থতার প্রশ্নেও সেই মূল্যস্ফীতির প্রসঙ্গটি বারবার এসেছে, এবং তখন কিন্তু আমরা দেখেছি যে সেই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য, এমনকি মানে নির্বাচিত সরকার আসার আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারও শেষ সময়ে তখন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, যেটা অর্থাৎ সরকারের যে পলিসির মধ্যে ব্যাংক এমনভাবে পলিসি গ্রহণ করলো যাতে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল, সুদের হার বাড়িয়ে দিল, এবং পুরো ইকোনমিকে একটু স্লো ডাউন করে দেওয়া, যাতে মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে থাকে। এখন মূল্যস্ফীতি যদি আসলেই একটা মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন সরকারের কিন্তু আর উপায় থাকে না কন্ট্রাকশনারি মনিটারি পলিসি না নিয়ে, এবং সেই ধরনের পলিসিতে যখন যায়, তাতে যেটা হয়, ইন্টারেস্ট রেট বেড়ে যায়। ইন্টারেস্ট রেট বাড়লে আপনার ইনভেস্টমেন্ট কম হবে, ইনভেস্টমেন্ট যদি কম হয়, এমপ্লয়মেন্ট জেনারেশন কম হবে। এই কারণে আমাদের তত্ত্বগতভাবে কিন্তু বলে যে আপনি যদি কর্মসংস্থান তৈরি করতে চান, তাহলে আপনার কিছুটা ইনফ্লেশন রাখতে হবে। সেই কারণে আমাদেরকে ইনফ্লেশনের মোটামুটি ট্রেন্ডটা যাতে খুব ভলাটাইল হয়ে না যায়, আমরা যেন অনেক বেশি মূল্যস্ফীতিতে না চলে যাই, সেই জায়গাটাতে চেষ্টা রাখা উচিত। এবং সেখানেই হরতাল নিয়ে আমাদের বা সবার আশঙ্কা বা আপত্তি, যেটা আর কতকাল এটার প্রভাব আমরা আরো ভোগ করতে থাকবো। সেক্ষেত্রে যদি আমরা আমাদের মূল্যস্ফীতির টার্গেট থাকে 7%, সেক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আমাদের দেশে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট গ্রোথটা একেবারেই কমে যাচ্ছে বা যাবে? এই টার্গেটের মধ্যে আমি নিজে মনিটারি ইকোনমিস্ট নই, কিন্তু তারপরেও আমরা এই ধরনের মনিটারি ইস্যু নিয়ে যারা ডিল করেন, তাদের সাথে যতটা কথা হয়, তাতে বুঝতে পারি যে ইভেন এই ইনফ্লেশন রেখেও কিন্তু আমাদের যে ক্রেডিট, মানে অর্থাৎ ইন্টারেস্ট রেট যেটা, সেটা আরেকটু কমানো যায়। এবং বিশেষ করে আমাদের ব্যাংকের যে স্প্রেড যেটাকে বলি আমরা, অর্থাৎ যে হারে আপনি আমানতকারীকে সুদ দেন এবং যে হারে ঋণ গ্রহীতাকে যে কাছ থেকে সুদ দেন, সেটা অনেক বেশি। হ্যাঁ, সেই কারণে ওই জায়গাটাতে ব্যাংকের সাথে
মানে আমার সুশাসনের প্রশ্নটা এসে যায়, সরকারের মনিটরিং এর প্রশ্নটা এসে যায়, সেই জায়গায় কমিয়ে ইন্টারেস্ট রেট আরেকটু কম সুদে যদি প্রাইভেট সেক্টরে ক্রেডিট দেওয়া যায়, তাহলে কিন্তু ইনফ্লেশন এটা রেখেও, মানে আপনি এই ধরনের কন্ট্রোলের মধ্যে রেখেও কিন্তু প্রাইভেট সেক্টরের ক্রেডিটটা একটু বাড়াতে পারেন, এবং সেই ক্ষেত্রে আমাদের সেই পুরনো কথাগুলো, অবকাঠামোর উন্নয়ন, এবং আবারও ঘুরে ফিরে কিন্তু আপনার হরতাল চলে আসবে। এবং কারণ আপনি দেখেন যে অবকাঠামোর অনেক ডিস্ট্রাকশন কিন্তু আমরা দেখি হরতালের সময়, আমরা দেখি যে উন্নয়ন কর্মসূচিগুলো, কাজগুলো, সেগুলো আমরা পিছিয়ে যেতে দেখি, স্বাভাবিক অর্থনীতির গতিধারাকে পিছিয়ে যেতে দেখি। তখন কিন্তু ইটস নট অ্যাবাউট মূল্যস্ফীতি, তখন পুরো ইকোনমিতে একটা স্থবিরতা আসতে পারে। এবং এই কারণে অনুষ্ঠানের মাধ্যমে আমি বলবো যে দিস ইজ হাই টাইম যে আমরা আমাদের অর্থনীতিটা যেটুকু সব রাজনৈতিক বিবেচনার বাইরেও যে আমরা যতদূর এগিয়েছি, আমরা যেন আর পিছিয়ে না যাই। আমরা তারপরেও দেখছি যে আমাদের দেশে আসলে সামনে, যারা আমরা বিভিন্ন সময় অনুষ্ঠানে কথা বলেছি, যে সামনে যে সংঘাত, সেটা খুব দ্রুতই যে চলে যাবে আমরা দেখছি না, তবে আমরা আশাবাদী, আমরা আশা করবো যে সেই সংঘাত থাকবে না, আবার অনেকটা দূর হয়ে যাবে। আমি আর একটা বিষয় আপনি বিশ্বাস করি, আপনি বলছিলেন যে খাদ্য মূল্যস্ফীতি একটা সহনীয় পর্যায়ে রাখা উচিত, কারণ খাদ্যের মূল্যস্ফীতি যদি বাড়ে, সাধারণ জনগোষ্ঠী যারা দরিদ্র তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়। এখানে আপনি কয়েকটা মেজারের কথা বলছিলেন রেশনিং ব্যবস্থা করা যেতে পারে, বা এমন কোনো ব্যবস্থা করা যেতে পারে যেটা সব ধরনের মানুষ কম দামে খাদ্য কিনতে পারে। এতে কি সরকারের ভর্তুকি প্রান্তে একটা বাড়তি চাপ সৃষ্টি করবে কিনা, এবং সেটা আসলে ম্যাক্রো ইকোনমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকারের বাড়তি কোনো না, এখানে ভর্তুকির প্রশ্নটা, আপনি যদি ভর্তুকির কথা বলেন, আপনি আজকে বিদ্যুৎ তৈরির জন্য বিদ্যুতের দরকার ছিল, সেই বিদ্যুৎ আমার জিডিপিতে প্রভাব রাখছে, আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এটার জন্য যে কস্ট করে কুইক রেন্টাল দিয়ে দিনের পর দিন, এবং আমি সম্প্রতি বেশ কিছু প্রোগ্রামে জ্বালানি উপদেষ্টাকে বলতে শুনেছি যে কুইক রেন্টাল বন্ধ করার বা অদূর ভবিষ্যতে বন্ধের কোনো পরিকল্পনা তাদের নাই। সেই যদি হয় তাহলে আমি বলতে চাই যে তাহলে ওইখানে আমি যে বিপুল অঙ্কের হাজার হাজার কোটি টাকা আমি ভর্তুকি দিয়ে যাচ্ছি এবং বলছি যে এটা জিডিপিতে প্রভাব রাখছে, একটু হিসাব করে দেখা দরকার যে ওই ভর্তুকি ওইখানে এইভাবে না দিয়ে আমরা যদি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদনে যাই, আমরা যদি বিদ্যুৎ যেগুলো প্রকল্প যেখানে কলগুলো বন্ধ হয়ে আছে সেগুলার রিপেয়ারিং এ যাই, সেইখানে ইনভেস্ট করি, তাহলে সেখান থেকে আমি সাশ্রয় করতে পারি কিনা। আমি মনে করি না যে এই রেশনিং দিয়ে এখন এটা মানুষের, আমরা যেখানে বলছি যে মানুষের জীবন মরণের প্রশ্ন, সেখানে আপনার তো মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, সেই জায়গায় আপনার বরং কিছু টাকা বরাদ্দ রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমার উন্নয়ন বাজেটে যেখানে টাকা থাকে, সেই উন্নয়ন প্রকল্পের যদি যথাযথ বাস্তবায়নগুলো হয়, তাহলে কিন্তু সেইখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়ে আপনার তখন আর ইনফ্লেশনের কুফল থেকে মানুষকে বাঁচানোর জন্য বরাদ্দ দিতে হবে না। মানুষের যদি নিজেরই আয় থাকে সে সেটা দিয়ে বাঁচতে পারবে। এখন আপনি গার্মেন্টসে মজুরি বাড়িয়েছেন, এখন যদি আবার একটা বড় রকমের ইনফ্লেশন হয়, তাহলে এই মজুরি বৃদ্ধিটা কিন্তু তার কাজে লাগবে না, আবারও দেখা যাবে মজুরি বাড়ানোর জন্য সংঘাতের দিকে আমরা যাব। তো আমি ওই জন্য বলছি যে এখানে সরকারের ভর্তুকির যেখানে প্রয়োজন নাই বা কম প্রয়োজন, সেই জায়গাটাতে একটা ক্যালকুলেশনের দরকার যে টাকা এখানে দিব না অন্য জায়গায় দিব। অর্থাৎ আমি জ্বালানিতে কুইক রেন্টালে যারা অনেক ধনীদের ইনভেস্টমেন্ট আছে সেইখানে আমি ভর্তুকি দিব তাদের ইনকাম ঠিক রাখার জন্য, না আমি গরিব লোকের বেঁচে থাকার জন্য ভর্তুকি দিব, সেটা একটা চিন্তার ব্যাপার। আমরা বলছিলাম যে জব ক্রিয়েশন, কিন্তু আমরা আসলে কোন জায়গায় সরকারের নজর দেওয়া উচিত যেখানে বেশি মানুষের বেশি কাজের সুযোগ দিতে পারে? এইভাবে সেক্টর বলে দেওয়া সম্ভব না যে সরকার শিল্পে দিবে না কৃষিতে দিবে। যে আমাদের মুক্ত অর্থনীতি মুক্তভাবে চলবে, কিন্তু সরকার তো কর্মসংস্থান আসলে নিজে তৈরি করেন খুব সামান্য, মুক্ত অর্থনীতিতে সেটা বা আশাও করা উচিত না। সরকার সাপোর্টিং রোলে থাকবেন, অর্থাৎ সরকার আমাকে গ্যাসের সুবিধা দেবে, আমাকে ল্যান্ডের সুবিধা দেবে, আমাকে ইলেকট্রিসিটির কানেকশন দেবে, আমাকে প্রশাসনিক জটিলতা থেকে মুক্তি দেবে। সেই ফ্যাসিলিটেশনের ভূমিকাটাতে, সেই সুশাসনের ভূমিকাটাতে সরকারকে ভূমিকা রাখতে হবে, তাহলে যে সেক্টরগুলো পটেনশিয়াল সেটা অটোমেটিক্যালি সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। ডক্টর আহমেদ, আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমাদের সময় স্বল্প, আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মধ্যে খাদ্য নিয়ে অস্তিত্ব মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।